ঠিক আছে, তাহলে এই হলো তোর গল্প। ডিসপ্লেসমেন্ট হলো স্ট্রেট লাইন, ডিসপ্লেসমেন্ট সবসময় স্ট্রেট লাইনে হবে, ঠিক আছে। আর যেহেতু স্ট্রেট লাইন, সেই জন্য এটা একটা ভেক্টর কোয়ান্টিটি হবে, ঠিক আছে। কারণ কি বলতো, পার্টিকুলার একটা ডাইরেকশন। আর দূরত্ব যদি হয় না, তাহলে দূরত্ব তো মানে অ্যাকচুয়াল পাথটা, তো এর কোনো নির্দিষ্ট ডাইরেকশন নেই, নির্দিষ্ট কোনো ডাইরেকশন নেই। এবার ভেক্টরের সময় আর স্কেলারের গল্পটা তো মনে আছে, যে ভেক্টরের মান আর দিক দুটো আছে, মানে ম্যাগনিটিউড আর ডাইরেকশন দুটো হয়। আর স্কেলারে শুধু মান হয়, ডাইরেকশন হয় না। তো ভেক্টর, তারপর এখানে ভেলোসিটি, এগুলো সব হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। আর এদিকে দূরত্ব, এটা স্কেলার, দ্রুতিটাও স্কেলার, ঠিক আছে। এই হলো গল্প। আর রেট মানে আমি বলেই দিলাম অলরেডি, যে ডিভাইডেড বাই টাইম। তাহলে এই হলো তোর মোটামুটি ছোটোবেলাকার গল্প। এইবার আমরা একটু গ্রাফের দিকে নজর দেবো। অঙ্ক শুরু হয়েছে তো, অঙ্ক তো ট্রিগোনোমেট্রি দিয়ে শুরু হয়েছে বললি কেউ কেউ। আচ্ছা, হেডিং কর গ্রাফ, লেখচিত্র। ঠিক আছে, লেখচিত্র বা গ্রাফ। এটার দুটো পার্ট আছে। একটা পার্ট হচ্ছে কেস 1 যদি তুই বলিস, তাহলে একটা পার্ট হচ্ছে দূরত্ব সময় লেখচিত্র, যেটা হচ্ছে ডিস্টেন্স টাইম গ্রাফ। আর নাম্বার 2 হচ্ছে বেগ সময় লেখচিত্র বা ভেলোসিটি টাইম গ্রাফ। লেখা পড়তে কোনো অসুবিধা হচ্ছে না তো? তাহলে তুই এখানে চলে আয়, যদি একদমই এটা দেখতে না চক্র ঘুরাই যা, যা যা চক্র ঘুরা। পাওয়ারটা আরও সরকারি চাকরিগুলো আর পাবি না, আর বড় পাওয়ার বাড়াবি না চক্রে। সরকারি চাকরি যদিও বা তোদের কিছু বেঁচে থাকবে, আর ওগুলো পাবি না। ওইরকম ভাবে যায়। আচ্ছা, তাহলে হেডিং কর যে ডিস্টেন্স টাইম গ্রাফ বা দূরত্ব সময় লেখচিত্র। জিৎ, বুঝতে পারছিস তো? আজার বুঝতে পারছি। কোথাও যদি আটকায় তাহলে আমাকে দাঁড় করিয়ে জিজ্ঞেস করবি, কারণ হুম, এরপরে কিন্তু আর সেই সুযোগও থাকবে না। হুম, তো এটার ফার্স্ট কেস হলো, বস্তুটি যখন স্থির, ঠিক আছে, বস্তুটি যখন স্থির মানে অ্যাট
রেস্ট। ঠিক আছে, আচ্ছা তাহলে একটা আমায় কথা বল, ধরে নে এটা তোর বাড়ি, এগুলো আঁকার দরকার নেই, ঠিক আছে, এইখানে যেগুলো করব সেগুলো লেখার দরকার নেই, লিখ বললে লিখবি। হ্যাঁ তোর বাড়ি, তুই ধর এখান থেকে গিয়ে এইখানে এই জগন্নাথ মন্দিরে দাঁড়িয়ে আছিস, তাহলে তোর কন্ডিশনটা ম্যাচ করে এক রেস্ট। এটা ধরে নে 10 মিটার, টোটাল ডিস্টেন্সটা 10 মিটার। তো আমি যদি একটা গ্রাফ ড্র করি, এটা 0 0, এই দিকে টাইম আর এদিকে ডিস্টেন্স, ঠিক আছে। তো এখানে 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, এইভাবে টাইমটা বাড়ছে। আর সেকেন্ডে আছে ব্র্যাকেটে, ইউনিটটা লিখে দিবি, নাহলে কেটে দেবে। আর এদিকে মিটার পার সেকেন্ড, ভেলোসিটির বা সরি ডিস্টেন্সের ইউনিট মিটার, কারণ এখানে তো আমার ডিস্টেন্স আর টাইম গ্রাফ আছে। তো 1 সেকেন্ড কেটে গেল, তুই নড়ছিস না, তার মানে 10 মিটার। এবার ধরে নে এটা 2 মিটার, 4 মিটার, 6 মিটার, 8 মিটার, 10 মিটার, ঠিক আছে। 1 সেকেন্ড হয়ে গেল, বাবা ফোন করেছে, তুই কোথায়? জগন্নাথ মন্দিরে দাঁড়িয়ে আছে, তাহলে বাড়ি থেকে তোর ডিস্টেন্স কত? 10 মিটার। 2 সেকেন্ড হয়ে গেল, স্টিল দাঁড়িয়ে আছিস। 3 সেকেন্ড হয়ে গেল, স্টিল দাঁড়িয়ে আছিস। তাহলে গোটা গ্রাফটার চরিত্র কেমন হবে? এরকমভাবে একটা স্ট্রেট লাইন হবে না, হ্যাঁ কি না? আচ্ছা, তাহলে এইটা হচ্ছে যখন অবজেক্টটা রেস্টে আছে তখন এই কন্ডিশনটা হয়, যে তাহলে প্যারালাল কার সাথে? টু এক্স অ্যাক্সিস বা হ্যাঁ টাইম অ্যাক্সিস। তাহলে লিখে রাখ, এটা এঁকে ফেলে লিখে রাখ যে সময় অক্ষের সাথে সমান্তরাল। কিন্তু যে কামাই করে একটু অন্যায় কাজ করেছে, ওকে ঝাড়বো আমি। কামাই করবি না কিন্তু একদম, আমি বলে দিচ্ছি। দুটো তিনটে জিনিস কিন্তু আমি খুব বিরোধী, একটা হচ্ছে কামাই করা, আর একটা হচ্ছে বাড়ির কাজ 8টা 9টা অঙ্ক আমি দিই, এটা করে নিয়ে আসা। এটা যারা ওর দিদি ফিদিরা জানে, জিজ্ঞেস করিস। এই চত্বরটাতে তোদের 6 বছর আমার টিউশন লাইফ হয়ে গেল এইখানে। তার আগে তোর দিদির আগে পূর্বাশাদের ব্যাচকে পড়িয়েছি, অঙ্কনাদের ব্যাচকে পড়িয়েছি, ওই ইয়েতে আমার বোনের ব্যাচ ওটা। ও নার্সিং করছে এখন, চাকরি পেয়েছে। ওর আচ্ছা, ওর বোন আছে এটা আমি জানতাম না। কিন্তু অনেক বছর আগে রে, দেবলীনাথের মানে জুনের ব্যাচ, জুনের 6 বছর আগে, 7 বছর আগে। আচ্ছা, তাহলে হলো টাইম অ্যাক্সিসের সাথে প্যারালাল বা সময় অক্ষের সাথে সমান্তরাল, ঠিক আছে। কোনো রকম কিন্তু স্লোপ থাকবে না। স্লোপ থাকা মানেই হচ্ছে যে টাইমের সাথে সাথে এই ডিস্টেন্সগুলো বেড়ে যাচ্ছে, মানে 10 11 12 এরকম, তারা নড়ে যাচ্ছিস, নড়ে গেলে কিন্তু হবে না। এবার কেস 2, বাই নাম্বার 2, বস্তুটি সমবেগে যাচ্ছে। হ্যাঁ, বাহ, তোমরা তো ভালো স্টুডেন্ট তাহলে। তাহলে ইউনিফর্ম ভেলোসিটি, হ্যাঁ
হ্যাঁ, ইউনিফর্ম ভেলোসিটি মানে সম কথাটার মানে হচ্ছে ইউনিফর্ম। ও তার আগে রমিতদের পড়িয়েছি, রমিতদের ব্যাচও তো আছে এইখানে বাড়ি। ওর বাবার নবান্নতে চাকরি করে, একটা চোখ অন্ধ ওর বাবার, একটা চোখ ফুটবল খেলতে গিয়ে ইয়ে হয়ে গেছে ওর বাবার। রমিত নাম, রমিত মেডিকেলে শান্তিনিকেতন মেডিকেল কলেজে আছে, ওদের ব্যাচটা আছে। মৈনাককে চিনিস? মৈনাক অঙ্ক পড়ায়। তাই ওই রমিত মৈনাক ওদেরই ব্যাচ ওটা। মানে এই চত্বরটা আমি না থেকেও কিন্তু এই চত্বরের অলিগলি সব আমি চলে গেছি। সেটা জানি না, ওই বাড়িটা মৈনাকের বাড়ি কোথায় আমি জানি না। রমিতের বাড়ি হচ্ছে এই যে তোদের এইটা না, রূপিকাদের যে রাস্তাটা সোজা চলে গিয়ে ওই ডান দিকে ঢুকলি ওইখানে বাড়ি, পুকুরের ওখানে। আচ্ছা আচ্ছা, যাই হোক, নাই চিনতে পারিস। আচ্ছা। তাহলে বস্তুটি সমবেগে যাচ্ছে, তার মানে তোরা আমাকে একটা বল যে কত বেগ আমি ধরে নেবো, তোর চয়েস মতন বল। না সমবেগ তার মানে যেটা ধরবি সেটা চেঞ্জ করতে পারবি না তুই। কিলোমিটার পার আওয়ার না, মিটার পার সেকেন্ডে বল। 5 5, তাহলে ধরা যাক বেগটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। এই কথাটার মানে হলো 1 সেকেন্ডে ও কত বেগ যাচ্ছে, এই দূরত্ব যাচ্ছে 5 মিটার। 2 সেকেন্ডে কতটা যাচ্ছে, 10 মিটার। 3 সেকেন্ডে কতটা যাচ্ছে, 15 মিটার। ব্যাস, তাহলে এনাফ, আমার এখানে পয়েন্টগুলো আমি পেয়ে যাব। তাহলে 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, আর এদিকে 5, 10, 15, 20। ঠিক আছে, এখানে কিন্তু এস মানে হচ্ছে মিটার, আর এদিকে টি মানে হচ্ছে সেকেন্ড। এটা 0, 0, 1, 2, 3। না, আমি কখনোই বেগ এখানে নিতে পারবো না। আমি মেন হেডিংটা আমার কি করা আছে, গ্রিন দিয়ে ডিস্টেন্স টাইম গ্রাফ আছে, তো দূরত্ব সময় গ্রাফ এটা না। তাহলে 1 সেকেন্ডে ওর বেগটা, এই দূরত্ব কত গেছে দেখলি, 5 মিটার। তার মানে এটা 5, এটা 10, এটা 15। তাহলে 1 সেকেন্ডে 5 মিটার, 2 সেকেন্ডে হচ্ছে 10 মিটার, 3 সেকেন্ডে হচ্ছে 15 মিটার। তাহলে মোটামুটি গ্রাফটা আমার এরকমভাবে যাবে, তাই তো? আমি কিন্তু ক্লাস 11-এ এখনো ঢুকিনি, ঠিক আছে? এগুলো সব ক্লাস 9-এ আমি পড়িয়ে রাখি। তোদের 9-এর বই যদি থাকে সেখানেও দেখতে পাবি একই জিনিস আছে। 9-10-এ তোরা কোথায় পড়তিস? সরলরকম। অ্যাসিড ক্ষারের ক্রিয়া। আচ্ছা ঠিক আছে, যাই হোক, তাহলে এটা হলো। তাহলে এর নেচারটা কীরকম হবে, এর নেচারটা হবে মূল বিন্দুগামী সরল রেখা, তাই তো? তাহলে পাসিং থ্রু অরিজিন। স্ট্রেট লাইন হলো। আচ্ছা, এবার হচ্ছে ত্বরণ আছে, ঠিক আছে? মানে নাম্বার 3 কি লিখলাম বল, ওই যে মূল বিন্দুগামী সরল রেখা, মূল বিন্দু দিয়ে যাচ্ছে একটা সরল রেখা। ইংরাজিটা স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন,
স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন। ইংরাজিটা কম্পিটিটিভের জন্য ভালো, তোরা এইমসের প্যারামেডিক্যালটাও দিবি, ঠিক আছে? ওটার একটা বই পাওয়া যায়, ওই বইগুলো আমি সব বলে দেবো এই বছরের শেষে, যখন 11 আমার কমপ্লিট হয়ে যাবে, 12-এ উঠবি করছিস, ওই সময়টা 11-এর থেকে যে যে কম্পিটিটিভ দিবি সে সেখান থেকে দেখে নিবি যে 11 থেকে কী কী কোশ্চেন আসে, ঠিক আছে? এখনই ইমিডিয়েট তুই কিছু বুঝতে পারবি না, বা 6 মাস বাদেও তুই কিছু বুঝতে পারবি না, 6 মাস বাদে তুই রিয়েলাইজ করতে শুরু করবি যে ফিজিক্সটা কতটা বড়, ঠিক আছে? তো আরও 6 মাস টাইম লাগবে। মোটামুটি 11-এর শেষে যে যেটাই করবি সে সেইটা বলবি আমাকে, আমি তার করেসপন্ডিং বই বলবো, কারণ বই দুমদাম করে কিনে কোনো লাভ নেই, ওই বছরের শেষে ওটা ডাম্প মেটেরিয়ালে চলে যায়। তো তার প্রিভিয়াস ইয়ারটাও আমি দিয়ে দেবো, আমার কাছে প্রিভিয়াস ইয়ার আছে, সেইটাকে স্টাডি করে নিজের ক্ষেত্রে বুঝে রেখে দিবি যে এইখান থেকে এই কোশ্চেনগুলো আসে। মানে ধরে নে এই মেকানিক্সই যদি তোকে বলি, তাহলে দেখবি অ্যাটলিস্ট একটা গ্রাফ রিলেটেড কোশ্চেন তুই যে কোনো কম্পিটিটিভে পাবি, সেটা তো 11-এর এক্সামেও সেমিস্টারেও পাবি আর মেন এক্সামেও পাবি, বুঝতে পেরেছিস? এইভাবে আমরা কিন্তু চলবো, প্ল্যানিং করে নেবো একটা। আচ্ছা, তাহলে এবার লেখ হচ্ছে সমত্বরণে গতিশীল বস্তু। ইউনিফর্ম অ্যাক্সিলারেশন, ঠিক আছে? ইউনিফর্ম অ্যাক্সিলারেশন এইটা ত্বরণের একক তো তোরা জানিস মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো একটা আমাকে ত্বরণের এই সংজ্ঞাটা আমি একটু এখানে বলা হয়নি, যেটা আমি জন্য হারটা বললাম। ত্বরণ মানে জানিস তো বেগ বৃদ্ধি বাই সময়, হ্যাঁ, রেট অফ ভেলোসিটি চেঞ্জ, এটাকে ত্বরণ বলে। আমি এইখানে একটু ছোট করে লিখে দিচ্ছি, হ্যাঁ, বেগ বৃদ্ধি বাই সময়, ঠিক আছে? তার মানে কি, ভেলোসিটিটা চেঞ্জ করতে হবে, আদারওয়াইজ তুই কিন্তু ত্বরণ পাবি না। হ্যাঁ, রাইট, ওই জন্য বইতে দেখবি বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলা হয়, এরকম একটা সংজ্ঞা থাকে। তো এই হার কথাটা নিয়ে কেউ কোনোদিন এক্সপ্লেন করে না, হার কথাটার মানেই হচ্ছে বাই সময়। আর তুই যদি ইকোনমিক্স পড়তিস তাহলে হার কথাটার মানে তোর ওই পয়সার ভ্যালুতে আসবে, মানে মানি, হ্যাঁ, ঠিক আছে? তো ভেলোসিটি চেঞ্জ বাই টাইম। এবার তুই আমাকে ত্বরণের একটা মান বল, পছন্দ মতন মান বল, আমি সেটা নিয়ে অঙ্কটা করব। বেশি বড় নিস না, কারণ তাহলে বড় হিসাব হয়ে যাবে। 2 নেবো, 2 বা 1? হ্যাঁ, 2, তাহলে ঠিক আছে। আচ্ছা, তাহলে ত্বরণের মানটা আমি নিচ্ছি, অ্যাক্সিলারেশনটা 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, চলবে? আচ্ছা, তাহলে এই কথাটার মানে কি? তুই একটা বাচ্চাকে তো এটা বোঝাতে পারবি না যে ত্বরণ মানে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বাচ্চাটাকে তুই এক্সপ্লেন করে দিতে পারবি যে বাবু দেখ, প্রত্যেক সেকেন্ডে মানে 1 সেকেন্ডে ওর ভেলোসিটিটা কত করে বাড়বে, 2 মিটার পার সেকেন্ড করে বাড়বে। তাহলে এই স্টেটমেন্টটা যদি আমি লিখে দিই যে 1 সেকেন্ডে ওর ভেলোসিটিটা ইনক্রিজ হবে, কততে হবে, বাই 2 মিটার পার সেকেন্ডে। 1 সেকেন্ডে ওর ভেলোসিটি 2 মিটার পার সেকেন্ড করে বেড়ে যাবে। তার মানে রাইট নাও, মানে 0 সেকেন্ডে সাপোজ ওর ভেলোসিটিটা স্টার্ট করেছিল 5 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? 1 সেকেন্ডে ওর ভেলোসিটিটা তাহলে কত হবে, 7 মিটার পার সেকেন্ড, কারণ 0 থেকে 1 সেকেন্ড হয়ে গেছে, তাহলে ওর ভেলোসিটিটাও বেড়ে গেছে। 2 নম্বর সেকেন্ডে 9। আচ্ছা, ব্যাস ব্যাস, আর লাগবে না। এবার তুই চলে আয় হচ্ছে ডিস্টেন্স। এই 5 মিটার পার সেকেন্ড এই কথাটার মানে কি?
1 সেকেন্ডে কত ডিস্টেন্স কভার করে? 5 মিটার। আচ্ছা, ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার? এইটাতে আয়, এইটাতে 1 সেকেন্ডে কত ডিস্টেন্স কভার করে? 7 মিটার। আচ্ছা, তাহলে এইবার আর একটা লাইন কন্টিনিউ করে 1 সেকেন্ডে, ফার্স্ট 1 সেকেন্ডে ও 5 মিটার গেছিলো, তারপরের সেকেন্ডটাতেও 7 মিটার যাচ্ছে, তাহলে অ্যাজ এ হোল ও কত মিটার গেল? 12 মিটারে আছে। আচ্ছা, এখানে 1 সেকেন্ড টাইম গ্যাপ হয়েছে, তাহলে ওর ভেলোসিটি কত হয়েছে? 9 মিটার পার সেকেন্ড, তার মানে ওই সেকেন্ডে ও 9 মিটার গেছে। তাহলে অ্যাজ এ হোল ও কত মিটার হলো? তাহলে ফার্স্ট সেকেন্ডে ও 5 মিটার গেল, 2 নাম্বার সেকেন্ডে ও 12 মিটার গেল, 3 সেকেন্ড টাইম হয়ে গেছে, 21 মিটারে চলে গেছে। তার মানে প্রত্যেক সেকেন্ডে দেখ ডিস্টেন্স একই যাচ্ছে না? প্রত্যেক সেকেন্ডে কি ডিস্টেন্স একই যাচ্ছে? কিন্তু আগেরটায় তো ডিস্টেন্স একই গেছিল। আগেরটায় 1 সেকেন্ডে 5 মিটার, 2 সেকেন্ডে 10 মিটার, তাহলে যাচ্ছে কতটা? 5 মিটার না? তাহলে 3 নম্বর সেকেন্ডে টোটাল গেছে 15 মিটার, তাহলে গেছে কতটা? 5 মিটার না? প্রত্যেক সেকেন্ডেও 5 মিটার করেই এগোচ্ছিল। এইখানে কিন্তু ঘটনা ঘুরে গেছে, এখানে কিন্তু প্রত্যেক সেকেন্ডে একই ডিস্টেন্স এগোচ্ছে না। ক্লিয়ার? এবার তুই এটাকে প্লট করিস, তাহলে এটা প্লট করা একটু চাপের ব্যাপার, কারণ আমাকে 21 পর্যন্ত তুলতে হবে। তো 5, 10, 15, 20, 21 এইখানে হবে। ঠিক আছে, 5, 10, আচ্ছা একটু বড় করেই করি, দাঁড়া। 5, 10, তোদেরকে স্কেল ফেল কিছু বার করতে হবে না, তোদেরকে স্কেল ফেল কিচ্ছু বার করতে হবে না, হাতের কি বলছিস বল? সেটা তো দেখবো আমরা, প্লট করব যখন, ওয়েট কর একটুখানি। আচ্ছা, এটা 1 সেকেন্ড, 2 সেকেন্ড সময়, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, এটা তো আমার 0,0 আছে। তাহলে যখন স্টার্ট হয়েছিল 0 সেকেন্ডে ও কোন ডিস্টেন্সে দাঁড়িয়েছিল? 5 মিটারে। ঠিক আছে, টাইম 0তে ওইখানে দাঁড়িয়ে আছে। আচ্ছা, পয়েন্টগুলোকে আমি অন্য কালি দিয়ে করে দিচ্ছি। 1 সেকেন্ড কভার হয়েছে, কততে চলে গেছে? 12 মিটারে, তার মানে মোটামুটি 10-এর একটু ওপরে। ঠিক আছে, 2 সেকেন্ড চলে গেছে, কততে গেছে? 21, 2 সেকেন্ডে 21 এইখানে। তাহলে বুঝতেই পারছিস তুই, এটা স্ট্রেট লাইন নয়, এটা এরকম একটা লাইন হবে। ঠিক আছে, এবার তুই যদি বাড়ি থেকে শুরু করিস তাহলে এটা 0 থেকে যাবে, সেটা তো তোর ওপর ডিপেন্ড করে, কিন্তু নেচার অফ দ্য গ্রাফ হবে কার্ভ লাইন। ঠিক আছে, তুই এখান থেকে শুরু করতেই পারতিস, মানে গ্রাফটা যদি কেউ এরকম না এঁকে এরকম আঁকে তাহলেও কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে সে তার বক্তব্য কি, সে বলবে আমি 0টা যখন ছিল আমি বাড়িতে ছিলাম, বুঝতে পারলি? তাতে কোনো সমস্যা নেই, কিন্তু অ্যাকর্ডিং টু আমি যে ডেটাটা নিয়েছি তাতে গ্রাফটা এরকম হচ্ছে, হচ্ছে কি করে এই ডেটাটা নিয়ে ওই 0 থেকে মানে y অক্ষ বরাবর 0 to 5 উঠতে গিয়ে ওটা বেগে গেছে। 0 থেকে 5, হ্যাঁ, ওখানটা যে স্ট্রেট লাইন, এই যে এইটা কিছু করা যাবে না এখানে, কারণ তোর ইনিশিয়াল টাইম 0তে ও 5 মিটার ডিস্টেন্স দেখাচ্ছে, তো তুই কিছু করতে, এটাকে চাইলেও তুই নামাতে পারবি না। ওটা গেছে কি করে? ওটা গেছে কি করে ওটা ওর ব্যাপার, আমার তো ওটা তো ত্বরণ হবে না, মানে 0 to 5 তো ত্বরণ নয়। না না, ওটা ওই ব্যাপারটা আমি জানি না যে ওই 5-এর আগের ঘটনাটা কি, ওটা তুই যে কোনো গল্প বানাতে পারিস, এখানে ইনফরমেশনটা দিইনি আমি। এবার ধর কেউ বললো যে আমি বাড়ি থেকেই যাব ওটা, তাহলে তার ক্ষেত্রে কি হবে? বেগটা প্রথমে 0ই থাকবে না, আমি যেরকম ইনিশিয়াল বেগটা ধরে নিয়েছি। এবার তুই বলতে পারিস যে তাহলে বাড়ি থেকে যখন 0 মিটার থেকে ও যখন 5 মিটার বেগ নিয়ে গেছে সেটা সমবেগে গেছে। ঠিক আছে, ওটা অঙ্ক যখন দেবে আমরা অঙ্কের ভেতরে ইনস্ট্রাকশন ক্লিয়ার থাকে। এখানে তো আমি একটা গল্প বানাচ্ছি বলে আমার ওই জায়গাটা লুপ হোল হয়ে গেছে একটা।
ওইটা জানিস, এটার মানে জানিস? ওই ক্র্যাক লাইন দেখানো ওটা মানে জিরো থেকে শুরু হয়, অনেকটা এগিয়ে গিয়ে শুরু দাদা হয়। তোদের তো ভালোই তো তোরা পড়াশোনা করি, তাহলে অঙ্কটা তুই নিলি না কেন? ও নিল না কেন অঙ্কটা? নিয়ে কিন্তু আমি তুমি অঙ্ক আমার থেকে বেশি পেতো। হ্যাঁ তুই কিন্তু মানে ভুল ডিসিশন করছিস, আমি বলে দিচ্ছি। হ্যালো, আজকে তুই আসলি না কেন? হ্যাঁ, তা এখন মিটে গেছে তো? না যেতে হবে না, তোকে একটা আমি লিংক দিচ্ছি, সেই লিংকে জয়েন কর। মোনালিসা না, মোনালিসা তাই তো? মোনালিসা কে বলতো? এইটা না, এইটা তো, এই ডিপিটা তো লিওনার্দো দা ভিঞ্চি রাখা। নিউইয়র্ক। হ্যাঁ, না না ওরা নাম নিয়েছিস ওর লিওনার্দো দা ভিঞ্চি? স্যার ওপরে লেখাগুলো লিখবো না? কোন লেখাগুলো? এইগুলো? এগুলো লিখবি? এই এতগুলো গ্রাফ না না কিছু? ওই গ্রাফটা তোলা থেকে না। হ্যাঁ এটা লিখবি তো, অবশ্যই তো লিখবি। এই লেখার টাইমটা আমি এখন দিচ্ছি, কিন্তু এটা আমি পরে আর দেবো না আমি। স্যার এক সেকেন্ড আগে কি লিখেছে? 1 সেকেন্ডে ডিস্টেন্স 5 মিটার। এইটা, এটা ভেলোসিটি, VEL, ভেলোসিটি ইনক্রিজ বাই 2 মিটার পার সেকেন্ড। কি বলছিস? ও বলছিল আমরা রানিং রেটে এক্সপার্ট। বাহ, এটা খুব ভালো লাগলো। আমি ইনিশিয়াল আজকে শুরু করেছি বলে হুড়ুর করে ঝড়ের বেগে এগোচ্ছি না, একটুখানি তোদেরকে ভরসা দিতে চাইছি। ভরসা দিতে চাইছি, নাহলে তো প্রথম দিন থেকেই ফিজিক্স খারাপ হবে। সেটাই। হ্যাঁ, খারাপ লাগলো ও কিছু? তুই, আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি সরি। আচ্ছা এইখানে, এইখানে এইগুলো দিয়ে দিস, এস মিটার, আর ওদিকেও আছে টাইম সেকেন্ড। ফিজিক্স কি এই এখনো পর্যন্ত যেটা আছে খুব কি কঠিন জিনিস লাগছে? লাগছে না তো? আমাকে রিপোর্ট দিবি যে স্যার এবার থেকে আমি বুঝতে পারছি। না কেমিস্ট্রি ওই ক্লাসটা করে নে, প্রথমে একটা ইউটিউব থেকে ফার্স্ট দুটো ক্লাস করে নে, নাহলে কিন্তু ধরতে পারবি না। আর একবার যদি এই যে জীবন থেকে চ্যাপ্টার চলে গেল, তো ওটা আর কোনোদিন রিভিশন হবে না। মানে ক্লাস 10-এ ধর কোনোদিন তুই গ্যাসের একটা চ্যাপ্টার কোনো বিয়ে বাড়িতে গেছিস বা বাদ চলে গেছে, তো ওটা পরে স্যার আবার রিভিশন করে দিতে পারে, কিন্তু এখানে 11-12-এ ওটার জীবনে কোনোদিন ফেরতই আসবে না। এই জন্যই আমি তোদেরকে এসেই বললাম যে কামাই করবি না। আমি এই এত কিছু ক্লাস রেকর্ড কেন করে রাখছি, কারণ এদের ICSC কয়েকজন আছে, ওয়েস্ট বেঙ্গলেরও কয়েকজন আছে, তারা এখন ঘুরছে, তো এই ক্লাসটা যদি তারা না করে তো বুঝতে পারবে না কিছু, ঠিক আছে? তাদের জন্যই ব্যবস্থাটা করা। আর জিৎ হচ্ছে, ও মানে ওর জন্ডিস হয়ে গেছে, এখন কিছু করার নেই, জন্ডিস হয়েছে। না ওটা না, ও হচ্ছে জয়ব্রত, আর জিৎ আরেকজন আছে। সবাই যে ঠিক আছে? জিৎ আমার কাছে পড়তো অনেকদিন, 2 বছর পড়েছে না, ভালো স্টুডেন্ট। জিৎ বুঝতে পারছিস তো? আজ আর বুঝতে পারছি। হলো তাহলে? বেশ, তাহলে হয়ে গেল আমাদের ফার্স্ট সেশন শেষ। এবার সেকেন্ড হেডিং কর, যে বেগ সময় লেখচিত্র। বেগ সময় লেখচিত্র বা ভেলোসিটি টাইম। ঠিক আছে, আচ্ছা এখানে কেস 1 কি হবে? ফার্স্টে যে বস্তুটি যখন স্থির, ঠিক আছে,
অ্যাট রেস্ট। আচ্ছা, তাহলে অ্যাট যদি রেস্টেই থাকে তাহলে ওর বেগ কত? যদি রেস্টেই থাকে তাহলে ওর, হ্যাঁ, 0। তাহলে টাইম, টাইম সবসময় কিন্তু আমরা এক্স অ্যাক্সিসেই নেব, ঘুরিয়ে দিয়ে কোনো দিন ওয়াই থেকে দিয়ে দিস না। আচ্ছা, তাহলে টাইম যদি 0 হয় মানে তোকে বাবা ফোন করলো, তুই কোথায়, দাঁড়িয়ে আছি, আবার ফোন করলো 2 সেকেন্ড বাদে আবার দাঁড়িয়ে আছি, তাহলে তার বেগ 1 সেকেন্ড পরে বেগ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড, 2 সেকেন্ড পরে 0 মিটার পার সেকেন্ড, 3 সেকেন্ড পরে 0 মিটার পার সেকেন্ড। তো আলটিমেটলি কী হচ্ছে গল্পটা, সেটা হচ্ছে তুই যদি পয়েন্টগুলো প্লট করিস তাহলে 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ডে ও ভেলোসিটিটা কিন্তু আর উঠতে পারছে না, মানে এইখানে একটা পয়েন্ট, এখানে 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 এই দিকেই হচ্ছে। তো তার মানে লাইনটা কিন্তু এইরকমভাবেই তোকে এক্স অ্যাক্সিসের উপরেই ড্র করতে হবে, বুঝতে পারলি? তাহলে এবার নেচার অফ দ্য গ্রাফে লিখে নিবি, কি লিখবি, যে এক্স অক্ষগামী সরলরেখা, আর ইংরাজিতে হলো স্ট্রেট লাইন পাসিং থ্রু এক্স অ্যাক্সিস। ঠিক আছে, এক্স অ্যাক্সিস দিয়ে লাইনটা পাস করেছে। বুঝেছে? নাম্বার 2, বস্তুটি যখন সমবেগে যাচ্ছে, সমবেগে গতিশীল, ইউনিফর্ম ভেলোসিটি, ঠিক আছে? ইউনিফর্ম ভেলোসিটি তার মানে কত ভেলোসিটি ধরবি বল? 5, ঠিক আছে। তাহলে 1 সেকেন্ডে ওর ভেলোসিটি কত? 5 মিটার পার সেকেন্ড। 2 সেকেন্ডে বেগ বেড়ে যাচ্ছে, 3 সেকেন্ডে, তাহলে গ্রাফ কীরকম হবে আশা করি বুঝতেই পারছিস, এরকম একটা। আচ্ছা, এই নেগেটিভে দিয়ে দিস না আবার, কারণ টাইম নেগেটিভ হয় না। তো এটা বেগ, এটা ভেলোসিটি, টাইম সেকেন্ড, 0,0, লিখে রাখ প্যারালাল টু এক্স অ্যাক্সিস বা টাইম অ্যাক্সিস। কি বল?
জ্যোতিষা তো জয়েন করলো না এখন। এটা কার নাম্বার? এইটাই তো নাকি রে? এই মেয়েটাই তো, এইটা তো। ফোন হচ্ছে না। হলো? আচ্ছা, তাহলে এবার লেখ সমত্বরণে গতিশীল। সমত্বরণে ব্র্যাকেটে ইউনিফর্ম অ্যাক্সিলারেশন। ঠিক আছে? আচ্ছা, ইউনিফর্ম অ্যাক্সিলারেশনে যেটা তোর কাজ, তোকে একটা ত্বরণ ধরে নিতে হবে। তাহলে বল কত ধরবো আমি? 3। তাহলে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে 1 সেকেন্ডে, আচ্ছা 0 থেকে শুরু করি। 0তে লেখ, 0 সেকেন্ডে লেখ, আমি বলছি 0 সেকেন্ডে ওর বেগটা ছিল ধরে নে 5 মিটার পার সেকেন্ড। ঠিক আছে? তাহলে 0 সেকেন্ডে ওর ভেলোসিটিটা 5 মিটার পার সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডে কত হবে? 8 মিটার পার সেকেন্ড। 2 সেকেন্ডে কত হবে? 11 মিটার পার সেকেন্ড। তাহলে এইভাবে জিনিসটা এগোবে, হ্যাঁ কি না? তাহলে গ্রাফ যদি তুই ড্র করিস, তাহলে কীরকম গ্রাফ হবে? এটা ভেলোসিটি ভি মিটার পার সেকেন্ড, এটা টাইম টি সেকেন্ড, 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, আর এটা ধরে নে 5, 10, 15, 20। তাহলে 0তে দেখ, 0 সেকেন্ডে ওর ভেলোসিটিটা কিন্তু 5 নিয়েছি। তাহলে তুই এখন প্রশ্ন করবি, তাহলে স্যার এটা মূলবিন্দু হবে না? না, হবে না। ঠিক আছে, 5টা তাহলে আমি ওপরে নেব। ঠিক আছে, এটা একটা পয়েন্ট। 1 সেকেন্ডে 8 মিটার গেছে, তার মানে 1 সেকেন্ডে 5-এর থেকে একটু বেশি, 8 মিটার। ঠিক আছে, 2 সেকেন্ডে 11 মিটার পার সেকেন্ড, তাহলে মোটামুটি এই জায়গা। ঠিক আছে, তাহলে স্ট্রেট লাইন হবে এবং এগুলো তাহলে লিখে রাখ যে স্ট্রেট লাইন হ্যাভিং এ স্লোপ, ইংরাজিতে আমি লিখে দিই, বাংলায় বলে দিচ্ছি। স্ট্রেট লাইন হ্যাভিং এ স্লোপ উইথ অ্যাঙ্গেল থিটা। তোরা লেখ যে
নতিযুক্ত সরলরেখা, নতিযুক্ত সরলরেখা নতির কোণ থিটা, মানে এই যে 5 যে পয়েন্টটা আছে ওখান থেকে যদি এক্স অক্ষের একটা প্যারালাল আছে সেই যে কোণটা হচ্ছে ওটা থিটা। হ্যাঁ এটা তুই যে কোনোভাবে থিটা ক্যালকুলেট করতে পারিস। যদি ধরে নে তুই এইরকম লাইন টেনে বলবি যে এটা এটা একটা অ্যাঙ্গেল, তাহলে এইটা থিটা, এটা আর হতে পারে। বা কেউ যদি বলে যে না আমার এক্স অ্যাক্সিসটাই চাই, তাহলে সে কি করবে, এক্স অ্যাক্সিসটাকে এরকমভাবে তুলে দেবে, তুলে দিয়ে মনে মনে এখানে ধরবে থিটা। সেটা যা খুশি হতে পারে, সেটা ব্যক্তিগত ব্যাপার তার, কিন্তু উত্তর যদি ভুল আসে তাহলে কিন্তু গল্লায়, ঠিক আছে, থিটা যেন না পাল্টায়। হলো তাহলে, বেশ, তাহলে এই হলো গল্প। থিটা দিয়ে কিরকম অঙ্ক আসবে আসবে তো, এই গ্রাফের ক্ষেত্রে? আসবে, আমি দাঁড়া বলছি, আমি আসবে, সব আসছি একটা একটা করে। আচ্ছা, ব্যাস, তাহলে আর কিছু নেই আপাতত। এবার আমরা একটু তিনটে যে আমাদের ইকুয়েশন, সেটা গ্রাফ দিয়ে প্রমাণ করব। এটাও আমাদের ক্লাস 11-এ ছিল, আমি এগুলো সব একটা রিকল করে দিচ্ছি, কারণ নাহলে আমারই বাস হয়ে যাবে, তোরা কিছু আর বুঝতে পারবি না। তাহলে লেখ, ফার্স্টে লেখ হচ্ছে হেডিং কর যে গতির সমীকরণ। ইকুয়েশন অফ ডাইনামিক্স, ইকুয়েশন অফ 1D মোশন। ঠিক আছে, তোদের বাংলা বইতে একমাত্রিক গতি বলে আছে, ঠিক আছে। কেন তার একটা মাত্রা, কারণ এখানে কিন্তু আমরা কোথাও সরল লেখা ছাড়া ইউজ করব না। কি বললাম বোঝা গেল? মানে এখানে কোনো বস্তু কিন্তু এরকম ঘুরপথে যাবে না। ঘুরপথে যাওয়া মানেই হচ্ছে এক্স এর সাথে তুই ওয়াইকেও অ্যালাউ করে দিচ্ছিস। ভালো করে ডিফারেন্সটা বুঝে রাখ, কারণ ইম্পর্টেন্ট আছে। কেউ ধর এইভাবে গেল, ঠিক আছে, এরা কিছু করবি না, এসব রাফ, আমি মুছে দেবো পরে। তাহলে এখানে তার কিন্তু কোনো উপরের নিচে যাওয়ার গল্প নেই, তার মানে এটা সে শুধু এক্স অ্যাক্সিস এঁকেছে, ঠিক আছে। এইবার কেউ ধর এইরকম গেছে, এরম গেছে, তাহলে কিন্তু সে শুধু এক্স অ্যাক্সিসে আঁকলে, সে শুধু এক্স অ্যাক্সিস আঁকলে কিন্তু করতে পারবে না কিছু। এক্স অ্যাক্সিস ছেড়ে বেরিয়ে গেছে, তখন তাকে কিন্তু ওয়াই অ্যাক্সিসও আঁকতে লাগবে, ঠিক আছে। তাহলে কার্ভ লাইন সবসময় দ্বিমাত্রিক গতি হয়, যার দুটো মাত্রা থাকে, এক্স অক্ষ একটা মাত্রা, ওয়াই অক্ষ আর একটা মাত্রা। আর তুই যদি এইরকম স্প্রিং এঁকে ফেলিস, তাহলে এটা ত্রিমাত্রিক গতি। কেন ত্রিমাত্রিক? কারণ তুই যখনই এইখানে এক্স অ্যাক্সিস আঁকবি, এটা একটা অ্যাক্সিস আঁকতে লাগবে, যখন বস্তুটা ঘুরে গেল, তার মানে এদিকে আর একটা, এখান থেকে একটা ওয়াই অ্যাক্সিস আঁকতে লাগলো, ঠিক আছে। তাহলে এটা হলো এক্স, এটা হলো ওয়াই, একই তলে আছে কিন্তু এখন। এইবার যেই দেখলি যে ও এইখান ছেড়ে এইখানে উঠে গেছে, তার মানে তোকে তো এখান থেকে জেড অ্যাক্সিসটাও ড্র করতে লাগবে। তাহলে তিনটে অ্যাক্সিস এখানে কনসিডার হলো, তাই জন্য এটা ত্রিমাত্রিক গতি। তাহলে সাপ কোন মাত্রিক গতিতে চলে? দ্বিমাত্রিক। সাপ যখনই ফনা তোলে ত্রিমাত্রিক, ঠিক আছে। কারণ সাপ মানে কি? সাপ মানে হচ্ছে এরম এঁকে বেঁকে যাচ্ছে, তো ভালো কথা, এদিকে একটা অ্যাক্সিস, এদিকে একটা অ্যাক্সিস হয়ে গেল। কিন্তু যেই ও ফনাটা এরম করে তুললো, তাহলে তো উপরের দিকে একটা অ্যাক্সিস করতে হবে,
তখন ত্রিমাত্রিক। ঠিক আছে, তো অ্যাক্সিস যেখান সেখান দিয়ে করা যায়, এরকম ব্যাপার নেই যে আমরা ছোটোবেলায় এইরকম আঁকতাম, কোনোরকম ব্যাপার নেই। ঠিক আছে, জেড অ্যাক্সিস ঘুরে গিয়ে যদি এইখানেও জেড অ্যাক্সিস চলে আসে তাতেও কোনো সমস্যা নেই। বুঝতে পারলাম? তাহলে আমরা এখানে সব স্ট্রেট লাইন ফলো করবো, ওই জন্য আমাদের গতিটা হচ্ছে 1D, মানে 1 ডাইমেনশনাল মোশন। ঠিক আছে, ইকুয়েশন অফ মোশনটা আমরা করবো ফর 1D অনলি। এর পরের যে চ্যাপ্টারটা আছে ভেক্টর যে চ্যাপ্টারটা, সেখানে আমরা দ্বিমাত্রিক করব, আর ক্লাস 12-এ যখন আসবে তখন আমরা ত্রিমাত্রিক করব। তো মোটামুটি তোদেরকে 3Dর মধ্যে ফিনিশ করে দেবে 11-12। ঠিক আছে, এরপরে যখন তুই কোথাও যাবি সেখানে আলাদা কিছু হতে পারে। তো যাই হোক, ফার্স্ট যে ইকুয়েশন সেটা লিখে ফেল, v = u + at। তো খুব সিম্পল একটা গ্রাফ আঁকবো। ভি ফি তো জানাই আছে, আমি আলাদা করে যেন বলতে না হয়। এদিকে টি, এদিকে এটা বেগ বলে লিখবি, ইউভি দিবি না কিছু, আর পুরোটা ইংরেজিতে লিখলে পুরোটা লিখবি ভেলোসিটি, আর এদিকে সময় এস। ঠিক আছে, আচ্ছা এবার তাহলে অ্যাট টি ইকুয়ালস টু 0 ভেলোসিটি কত হবে? টি 0-তে ভেলোসিটি যেটা ধরা হয় সেটা কি ভেলোসিটি বলে বা কি বেগ বলে সেটাকে? 0-তেই যে ভেলোসিটিটা প্রাথমিক, তাহলে ইউ। অ্যাট টি ইকুয়ালস টু এনি টি, তাহলে যে ভেলোসিটিটা বলা হয় তাকে কি বলে? অন্তিম। তাহলে আমার এইখানে t0, এইখানে t0-তে যে ভেলোসিটি সেটাকে আমি ইউ বলবো। তার মানে এই লাইনটা কিসের লাইন? ইউ এর লাইন। এরপরে বেগ তো বেড়ে গেছে, তার মানে এটা ত্বরণযুক্ত লাইন, তাহলে ত্বরণ আছে বা অ্যাক্সিলারেশন আছে, এর মানে এরকম স্ট্রেট হয়ে যাবে, ভেলোসিটি বেড়েছে। তাহলে এইটা কিসের লাইন হবে? এই হাইটটা কি হাইট হবে? ভি এর হাইট হবে, কারণ এই সময়তে তার বেগটা ভি ছিল, হ্যাঁ কি না? এখানে বেগটা ভি, তাহলে এই হাইটটা ভি, তাহলে এই হলো আমার গল্প। আর এইটা হচ্ছে টি, মানে এই গ্যাপটা বেসিক্যালি টি। এই গ্যাপটা বেসিক্যালি টি। ঠিক আছে, এটা হলো ড্রয়িং। আর ড্রয়িং যে পারপাসটা করবো, মানে তোরা অঙ্কন যেটাকে বলিস, জ্যামিতিতে যেরকম অঙ্কন করতে হতো, কিছু সম্পাদ্য করার জন্য এক্সট্রা দিকে বর্ধিত করতিস, এটার জন্য আমি এখানে এই ডটেড লাইনটা টেনে নেবো, আর এইটা আমি টেনে নেবো। বুঝতে পারলি? এটা ড্রয়িং পারপাস, এটার সাথে ফিজিক্সের কোনো যোগাযোগ নেই। তাহলে নাম যদি তুই দিয়ে দিস, তাহলে এটা হবে ও, এটা এ, এটা বি, এটা সি, এখানে একটা ডি দিয়ে দে। হ্যাঁ হতে পারে, আমি তখন ইউ 0 বসিয়ে দেবো। সেটা তো আমি প্রথম থেকে যদি 0 নিয়ে শুরু করি তাহলে তো মুশকিল হয়ে যাবে। ঠিক আছে, আমি যদি কোনো বাচ্চাকে a+b² শেখাই, ঠিক আছে, বাচ্চাটাকে আমি a+b² না বলে আমি 0+b², তাহলে বাচ্চাটা তো শুধু b² লিখে আসবে, তাহলে বাচ্চাটার মনে তো কোনো দিন বাকি টার্মগুলোর আইডিয়াই হবে না। এই যদি প্রথম থেকেই আমি 0 করে দিই, যদি
আমি এ প্লাস বি হোল স্কোয়ার লিখি, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, সেখানে যদি বাচ্চাটা এ ইকুয়ালস টু জিরো বলে দাবি করে তাহলে আমি এটা জিরো করে দেবো, শুধু বি স্কোয়ার উত্তর হবে। কিন্তু প্রথম থেকেই জিরো বলে আমি শুরু করব না, তাহলে তো খুঁজেই পাবি না রাশিটাকে। ঠিক আছে? তাহলে এই হলো গল্প। তাহলে লিখে রাখ যে ও সি প্রাথমিক বেগ, ইনিশিয়াল ভেলোসিটি, প্রাথমিক বেগ ও সি যেটা হচ্ছে ইউ, ও বি ফাইনাল ভেলোসিটি মানে অন্তিম বেগ ভি, ও এ হচ্ছে অতিক্রান্ত সময়, এটা টাইম ইকুয়ালস টু টি, আর তো কিছু নেই। কি জিজ্ঞেস করছিস বল, আমাকে বল। ইনিশিয়াল ভেলোসিটি মানে প্রাথমিক বেগ, ফাইনাল ভেলোসিটি মানে অন্তিম বেগ। ও সি ইকুয়ালস টু ও বি ইকুয়ালস টু ও এ ইকুয়ালস টু, হলো ভি ভি অন্তিম বেগ ভি, ও বি ও বি ও এই সরি ও বি না, এ বি হবে, এ বি এ বি এইটা, এই হাইটটা, ওই জন্য মানে ডাউট হচ্ছিল। এই যে গ্রাফ আঁকলাম, আর আমি আরো দুটো যে প্রমাণ করব, গ্রাফ আঁকবো না কিন্তু, এই গ্রাফটা দিয়ে আমি চালাবো, নতুন কোনো আর গ্রাফ নেই, আর তো নতুন কিছু হতে পারে না। আর একটা হতে পারে যেটা অতিক্রান্ত সময়টা হতে পারে। এবার এটা বেগ সময় লেখচিত্র, এবার এখানে অতিক্রান্ত দূরত্ব কি করে বার করতে হয় ওটা আমি বলবো। আচ্ছা, তাহলে এটা হলো পুরোটা ফিজিক্স থেকে আসছে। এবার ম্যাথ একটু আলোচনা করি। ম্যাথে আমাকে বলতো নতি বা ইংরাজিতে হচ্ছে স্লোপ বা গ্র্যাডিয়েন্ট, এই টার্মগুলো শুনেছিস কি? নতিটা তো শুনেছিস, সরল লেখা ছিল, স্লোপও শুনেছিস, গ্র্যাডিয়েন্টও বলে। ঠিক আছে, তো এটাকে আমরা এম দিয়ে ডিনোট করি, এটাও নিশ্চয়ই জানিস তুই। এর ফর্মুলাটা কি ছিল? নতির ফর্মুলা ছিল একটা, সরল লেখার সমীকরণ তো ছিল নিশ্চয়ই, y is equals to mx plus c, এটা ছিল তো ম্যাথের লাইনে? হ্যাঁ না ছিল না? ছিল। তাহলে এবার বল আমাকে এমটা কি করে ক্যালকুলেট করতিস? যা নাইনের বইটা বার কর নাকি, নাইনের ম্যাথের বই নেই? মাকে দিয়ে বার করাবো কিন্তু বলতে না পারলে এই নাইনের বই। জিত কি হবে রে? হ্যাঁ কোনটা আমি ঠিক বুঝলাম না। ওই সরল লেখার নতি বার করার একটা ফর্মুলা ছিল, ওই x2 y2 এসব দিয়েছিল। করিসনি? দুটো বিন্দুর মধ্যে দূরত্ব পড়েছিলিস, কি ফর্মুলা ছিল? হ্যাঁ বল বল বল, জোরে বল, লিখবো। বল না, ভুল হোক বল, আমি লিখবো। বল, ভুল হওয়াটা কোনো অন্যায় নয়, কিন্তু চুপ করে বসে থাকাটা একটা অন্যায়, বুঝতে পেরেছিস? বল কি লিখবো বল। কিছু একটা স্কোয়ার ছিল না একটা, এটা মাইনাস ওটা স্কোয়ার, x মাইনাস ওয়াই, দুটো পয়েন্ট আছে, তাহলে x1 y1 x2 y2 এরকম হবে। হ্যাঁ তাহলে কি ছিল বল? এইরকম ছিল কি, y2 মাইনাস y1 এর স্কোয়ার প্লাস x2 মাইনাস x1 এর স্কোয়ার, এরকম ছিল। আচ্ছা, শুনে রাখ, পরের দিন কিন্তু
না পারলে পুরনো জিনিস আমি কিন্তু বই বার করে খোঁজাবো আমি। আমার এসব অনেক অত্যাচার আছে। এইটা জেনে রাখবি, m ইকুয়ালস টু ট্যান থিটা। ঠিক আছে, নতি বার করার জন্য সব থেকে ভালো ফর্মুলা হলো ট্যান থিটা। বা তুই যদি বলিস তাহলে y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। ঠিক আছে, কেন আমি বললাম এই কথাটা, আমি তোকে একটা গ্রাফ দিয়ে দেখাচ্ছি। এই একটা ট্রায়াঙ্গেল, এইটা আমার থিটা, এইটা হচ্ছে আমার এক্স, এইটা হচ্ছে আমার ওয়াই। তাহলে ট্যান থিটা কি হবে, ওয়াই বাই এক্স। এবার ওয়াই তো তুই ডাইরেক্ট পাবি না, এখানে একটা বিন্দু দেওয়া থাকবে, এখানে একটা বিন্দু দেওয়া থাকবে। তাহলে ওয়াইটা পেতে গেলে তোকে y2 মাইনাস y1 করতে হবে, আর এক্সটা পেতে গেলে এইটা থেকে এইটা মাইনাস করতে হবে, মানে x2 মাইনাস x1 পেতে হবে। ঠিক আছে, নতিটাকে m দিয়ে বলে, m মানে ট্যান থিটা, ট্যান থিটা মানে এইটা বাই এইটা। আমরা একটু বড় হয়ে গেছি, সেই জন্য আমরা এটাকে ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স বলবো। আমরা 11-এ উঠে গেছি, তাই জন্য এটাকে আমরা ডি ওয়াই বাই ডিএক্স বলবো। ডি আর ডেল্টা বড় ভাই ছোট ভাই, একই জাতের ফ্যামিলি থেকে আসে। ডেল্টা ওয়াই মানে একটু বড় চেঞ্জ, ডি ওয়াই মানে ছোট চেঞ্জ। বুঝতে পারলি? তাহলে এই পুরোটা নোট করে নাও। বুঝছে? নোট করে নিয়েছিস? এইটা হলো পুরোটা ম্যাথের জিনিস, তাই তো। এইবার কথা হচ্ছে, তাই এইখানে হঠাৎ করে আমার এই সব কি করতে কাজে লাগবে? এটা তো না আমি মেনে নিলাম থিটা, যেটা নতি ট্যান থিটা। আমার সমস্যা, মানে সমস্যা নয়, এই জিনিসটা ম্যাথের সাথে ফিজিক্সের একটা কোরিলেশন আছে, মানে রিলেশন আছে। সেটা হচ্ছে, আমি এটা মোটামুটি এটা গ্রিন লাইন দিয়ে লিখছি, যে না মনে রাখবি কিন্তু ত্বরণ যেটা হয় না, বা অ্যাক্সিলারেশন যেটা হয়, সেটা এই নতিটার সাথে সমান হয়। কি বললাম বুঝলি? এই লাইনটা কিন্তু ইয়ের লাইন, মানে তোর হচ্ছে ফিজিক্সের সাথে ম্যাথের কানেক্ট করার লাইন। ত্বরণটা তো ফিজিক্সের টার্ম, নতি হচ্ছে ম্যাথের টার্ম। তো যে কোনো রকমের ত্বরণ, শুধু এটা সরল লেখার ক্ষেত্রে নয়, যে কোনো, এটা জেনারেল লাইন একটা, যে অ্যাক্সিলারেশন হচ্ছে তোর
ট্যান থিটার সাথে সমান। ঠিক আছে, তাহলে এইটাকে আমরা কাজে লাগাবো, দিয়ে অ্যাক্সিলারেশনটা বার করব ট্যান থিটা। এবার ট্যান থিটা মানে কি? লম্ব বাই ভূমি, তাই তো? তাহলে এই যে ট্রায়াঙ্গেলটা ফর্ম হয়েছে, এখানে পারপেন্ডিকুলার কোনটা? বিডি, নাকি না? তাহলে লিখে রাখ বিডি, আর তলায় ভূমি হচ্ছে, বেস হচ্ছে সিডি, লিখে রাখ সিডি। এবার আমাকে একটা কথা বলতো, তোরা তো সব ক্লাস 10 পাস করা লোকজন, দুটো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আঁকলাম আমি, মানে সমকোণী ত্রিভুজ। এই 1 নাম্বার ত্রিভুজ ট্রায়াঙ্গেল, 2 নাম্বার ট্রায়াঙ্গেল, এখানে আমাকে বল বেস, পারপেন্ডিকুলার আর হাইপোটেনিউজ কোনটা, আর এইখানেও বলবি বেস, পারপেন্ডিকুলার, হাইপোটেনিউজ কোনটা, মানে লম্ব। আচ্ছা এবিসি, এ বি সি বল। দুটো ক্ষেত্র হবে, মানে হ্যাঁ দুটো ক্ষেত্র হবে যখন 90 ডিগ্রি যদি আমি বেস সি এ ধরি। 90 ডিগ্রিটা তো বেস মানে এখানেই হ্যাঁ, আছে। ওটা 90 ডিগ্রি দুটো ক্ষেত্রেই হবে, কিন্তু দুটো, বেস হ্যাঁ। বদলে যাচ্ছে। আমি 1 নাম্বার পিকচারটার ক্ষেত্রে বলছি, এটাতে কিছু তাকাবি না, তাহলে যখন এটাই যাব তখন ওখানে লিখবো আমি। হ্যাঁ, বল। তাহলে তো এ বি হচ্ছে গিয়ে কি বলে অতিভুজ। এ বি অতিভুজ, হ্যাঁ, আচ্ছা। এসি লম্ব বিসি ভূমি। কিন্তু আরেকটা তো উল্টেও হবে, যখন বিসি লম্ব হবে এসি ভূমি হবে, কিন্তু এ বি অতিভুজই হবে। হ্যাঁ, তাহলে মানে একটা, মানে এটা তো আমি মুছেই দিলাম ধরে নে, মানে একটা চিত্রে দুটো আনসার। জিতের কি বক্তব্য? প্রতিভুজ তো এবি হবে। হ্যাঁ, আর বিসি ভূমি আর এসি লম্ব হচ্ছে। হুম। ঠিক আছে। না, ওরা বলছে যে এটাও তো হতে পারে, বেসটা হচ্ছে এসি আর পারপেন্ডিকুলারটা হচ্ছে বিসি। এইটা কেন নয়, বা এটা যদি হয় তাহলে এইটা কোনটা আনসার? কোশ্চেনটা এটাই, মানে একটা চিত্রে তো দুটো আনসার হতে পারে না। এমসিকিউ দিল ধর, দুটো আনসার তো হতে পারে না। হ্যাঁ, সোজা চিত্রে সোজা উত্তর, মানে যদি ধর তাহলে তোদের কথা মতন ধরে নে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার, কেউ ধর এরকম লিখলো 2x স্কোয়ার, সরি এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1, না 4x হবে, না না 2 ইন্টু এক্স, আর 2x এটা হবে। কেউ ধর এরকম ভাবে লিখলো, এরকম হবে, মানে ধরে নে এক্স প্লাস 1 হোল স্কোয়ার, তাহলে এরকম করে লিখলে অন্য উত্তর হয়ে যাবে। মানে এক্ষেত্রে তো হচ্ছে স্যার, এক্ষেত্রে হচ্ছে, ওটা তো লেখাটা উল্টে দিচ্ছে। লেখাটা উল্টে দিচ্ছি, তাই আমি এখানে চিত্রটাকে উল্টে দিলাম। কি বল, কি বলবি জিৎ? অ্যাঙ্গেল যদি না বদলায় তো একই তো থাকবে। এইটা ডিপেন্ড মানে করে থিটাটা, তুমি থিটা কোথায় নিচ্ছ সেটা কিন্তু আমি ওখানে মেনশন করিনি, তাই জন্য তোদের মানে এরকম কন্ট্রোভার্সিয়াল উত্তর হচ্ছে। থিটা মনে রাখবি এটা, ঠিক আছে? এটা লাইফ টাইম, কিন্তু যতদিন তুই মানে এই পড়াশোনার সাথে যুক্ত থাকবি ততদিন তোকে এটা লাগবে। থিটা যেটার সাথে অ্যাটাচ আছে সেটা সব সময় বেস হবে। ঠিক আছে, তো এইটা যখনই তুই ডিক্লেয়ার করে দিবি, চিত্র তুই যেভাবেই রাখিস না কেন উত্তর একটাই হবে। ঠিক আছে, এটা আবার অনেকে অন্যরকম ভাবে মনে রাখে,
সেটা হচ্ছে, আমি দু রকমটা মনে রাখতে চাই না, আমি একটাই তোদেরকে বলবো। এই 90 ডিগ্রি যেটা আছে তার সাথে তার থিটা আছে, তো থিটার উল্টো দিকের সাইডটা পারপেন্ডিকুলার হয়। অনেক এটা দিয়ে মনে রাখে, আমার দরকার নেই, আমার থিটাকে খুঁজে তার উল্টো দিকের সাইডকে খুঁজতে হবে। তো থিটা যেটার সাথে লেগে আছে, এটার সাথে থিটা পরিষ্কার লেগে আছে। এবার তুই বলবি তো অতিভুজের সাথেও তো থিটা লেগে থাকে, কিন্তু অতিভুজ নিয়ে তো আমাদের সমস্যা ছিল না, আমাদের সমস্যা ছিল লম্ব আর ভূমিটা নিয়ে। তো থিটা যেটার সাথে লেগে থাকে সেটা সবসময় ভূমি হয়। আর এটা ধরার আরেকটা রিজন আছে, যখন আমরা ভেক্টর পড়ব তখন আমাদের কিন্তু ট্রিগোনোমেট্রিক গুলে খেতে হবে, তখন তুই বুঝতে পারবি যে এইটা আরও একটা প্রমিনেন্ট স্টেটমেন্ট হয়ে যাবে। ঠিক আছে, থিটা যার সাথে লেগে থাকে সেটা ভূমি হয়। তাহলে অ্যাকর্ডিং টু দ্যাট আমার এই পিকচারটা ঠিক আছে, এবং আমি যে নোটেশনটা নিয়েছি সেটাও ঠিক আছে। এটা লিখে নিয়েছিস, থিটা অ্যাটাচ মানে ভূমি, লিখে নেই। আচ্ছা, এবার তোদের চিত্র দেখে বল, তোদের ছবি দেখে বল যে বিডিটা কি মাইনাস কি লেখা যায়। হ্যাঁ, বিডিটা এটা এবি মাইনাস এডি লেখা যায় কিনা দেখে নে একবার। আমি লিখে দিলাম, তোরা একবার খাতাটা দেখে নে লেখা যায় কিনা বল। তুই এখন এলি? হ্যাঁ স্যার, যখন ফোন করেছিলি কোথায় ছিলি? তখন তো বন্ধু বাড়ি, ওখান থেকে একদম চলে আসবো বলে ভেবেছিলাম। তা বন্ধুর বাড়িতে না, ফোনটা নিয়ে তুই ঢুকে যেতিস মিটের মধ্যে। এই ফোনটা তো ছিল না ওই জন্য। কারণ তোর ফোন থেকে মিট চলে না। না স্যার, ওই ফোনটায় রিচার্জ নেই। আচ্ছা, যাই হোক, তুই শোন যতটা শুনতে পারিস। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো বিডি হচ্ছে এবি মাইনাস এডি, কামাই আর করিস না, তাহলে কিন্তু খুব পরে হ্যাঁ। বিপদ হয়ে যাবে এই প্রথম হ্যাঁ দিনে। হ্যাঁ স্যার। হ্যাঁ, আচ্ছা, অনেকটাই পড়ানো হয়েছে আজকে। আচ্ছা, আর একটা হচ্ছে সিডিটা, যেটা আমি সিডি বলেই রাখলাম। এবার তুই আমাকে পিকচার দেখে বল এবিটা কত নেওয়া আছে, এবিটা ভি ধরা আছে কিনা দেখ, পুরোটা ধরা আছে তো। আর এডিটা ইউ ধরা আছে কিনা দেখ, আর সিডিটা টি ধরা আছে। তাহলে অ্যাক্সিলারেশন এটা হলো, তাহলে এটা তুই বজ্রগুণন ক্রস মাল্টিপ্লাই করলেই ভি মাইনাস ইউ ইকুয়ালস টু এটি, তাহলে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। ব্যাস হয়ে গেল, 1 নাম্বার প্রুফ শেষ। এগুলো কত মার্কসে থাকবে? এগুলো দেবেই না কোশ্চেন। না না সেকেন্ড, ও এটা তো শুধু আচ্ছা। না মানে এই ধরনের কোনো জিনিসই দেবে না কোথাও, এটা আমি ক্লাস 9-এর জিনিসটা পড়াচ্ছি। নাম্বার 2, 9 এগুলো ঝেড়ে মুখস্থ করে দিচ্ছিস। 2, ফর্মুলা হচ্ছে s ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আমি কিন্তু পরের দিনে র্যান্ডম এই প্রুফগুলো করতে দেবো প্রথম 15 মিনিট। যারা পারবে তারা ক্লাসে থাকবে, যারা পারবে না বাড়ি চলে যাবে। ঠিক আছে, সো এগুলো মানে আমি আস্তে আস্তে করে বলছি, তো এগুলো বাড়িতে গিয়ে যেন যথেষ্ট প্র্যাকটিস হয়। না না না, একদম না, রাফ করে দিতে হবে। রাফ মানে হচ্ছে এমনি খাতাতে মানে যাও। নোটিফিকেশন আমি নানা রকম জনকে নানা রকম দিয়ে আমি করতে দেবো, ঠিক আছে। আচ্ছা, নাম্বার 2, আচ্ছা নাম্বার 2তে যে জিনিসটা দেওয়া আছে, ডিস্টেন্স দেওয়া আছে, দেখতে পেয়েছিস? তো ডিস্টেন্স কিন্তু এইখানে কোনো অ্যাক্সিসে ইউজ করা নেই। আমি এখান থেকে এটাকে আমি ইয়ে করে নিচ্ছি, কপি করে নিচ্ছি। তোদেরকে গ্রাফ একেই এটা ধর, তোদেরকে তো 3টে একসাথে দেবে না কোনো দিন, তো আমি ছবিটা সুবিধার জন্য আমি
এইখানে বেগ সময় লেখচিত্র আছে, মানে ভেলোসিটি টাইম। এখানে ডিস্টেন্স কোথাও নেই, তাই না? আঁকতে হবে না গ্রাফ, আর আঁকতে হবে না, একটা গ্রাফ দিয়ে চলে যাবে, ঠিক আছে? বোঝ এটা। আচ্ছা, তো এখানে যে ফিজিক্সটা ম্যাথটা কানেক্ট করব, সেটারও একটা ফর্মুলা আছে, সেটাও আমি স্কাইলাইন দিয়ে লিখে দিলাম। সেটা হচ্ছে দূরত্ব বা ডিস্টেন্স, এটা হলো ফিজিক্সের টার্ম, আর ম্যাথের টার্মটা হলো এরিয়া অফ দ্য ভেলোসিটি টাইম গ্রাফ। ঠিক আছে, তোরা ইংরাজিতে বাংলায় লিখবি বেগ সময় লেখচিত্রের ক্ষেত্রফল। বেগ সময় লেখচিত্রের ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে চটপট করে আমাকে বল এর দুটোর ক্ষেত্রফল কি হবে। তাহলে এস ইকুয়ালস টু, একটা হচ্ছে এই ট্রায়াঙ্গেলটা বি সি ডি, আর একটা হচ্ছে চতুর্ভুজ বা ও সি ডি এ, এইটা নিলাম আমি। ঠিক আছে, তাহলে এর এরিয়া দুটো ফটাফট বল। হাফ সিডি ইন্টু বিডি, আর এটা হচ্ছে ওসি ইন্টু ওএ। বল প্রশ্ন কর। সিডি হ্যাঁ। ইজ ইকুয়াল টু ওএ, ওয়ে তো হ্যাঁ অবশ্যই, এটা গ্রাফ আছে, রেক্ট্যাঙ্গেল আছে, আয়তক্ষেত্র আছে। তাহলে এখানে তুই যদি ভ্যালুগুলো বসাস, তাহলে হাফ সিডি, সিডি মানে টি, তাই তো? আর বিডি মানে, বিডি মানে না না বিডি, তার মানে পুরোটা থেকে, তাহলে পুরোর আগে লেখো, এটা লিখে নাও। হ্যাঁ পেলি পেলি, তারপরে ভুলেও গেলি। প্লাস এটা লিখে নে আগে এরকম করে, এই যে এবি মাইনাস এডিটা লিখে নে। আর ওসিটা কত? ইউ ইন্টু ও এ, ও এটা হচ্ছে টি। ঠিক আছে, তাহলে হাফ টি, আর এদিকে হচ্ছে ভি মাইনাস ইউ হবে, দেখ হবে তো? এই ভি এর জায়গায় তুমি ওইটা বসাও, ওইটা। তাহলে হাফ টি ইন্টু ভি এর জায়গায় যদি আমি বসাই হচ্ছে ইউ মাইনাস ইউ প্লাস এটি ছিল মাইনাস ইউ প্লাস ইউটি। তাহলে ইউ ইউ কেটে গেল, হাফ এ ইন্টু এটি মানে এ টি স্কোয়ার প্লাস ইউটি। তাহলে প্রুফ হয়ে গেল। এই 9 এর জিনিস ছিল এগুলো। না আমরা বড় হচ্ছি তো আজকে। এই লাইনটা মনে রাখবি, এই যে এইখানে স্কাই লাইনটা এরিয়া অফ যে কোনো গ্রাফ নয়, অনলি ভেলোসিটি টাইম গ্রাফ, এইটা যেন মাথায় থাকে। যে কোনো গ্রাফের এরিয়া বার করে দিয়ে চলে আসবি, দিয়ে বলবি যে আমি স্যার ডিস্টেন্স বার করে এসেছি, কেটে দেবে। শুধু বেগ সময় যে লেখচিত্র আছে তারই এরিয়াটা বার করতে হবে। এবার হ্যাঁ হ্যাঁ, নাম্বার 3
নাম্বার 3 হচ্ছে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2a(s). আচ্ছা, আচ্ছা বন্ধনের ক্ষেত্রে এটা -2 মাইনাস 2 as a, আমরা শুরু করেছি as থেকে, ঠিক আছে। a ইন্টু এস, এস মানে হচ্ছে আবার সেই ডিস্টেন্স। আমরা এইবারে ওই ডিস্টেন্সটা ক্যালকুলেট করব একটু অন্যভাবে। সেটা হচ্ছে আমরা লিখবো এটা যে এ ইন্টু, আচ্ছা এ এস ইন্টু এ ইন্টু ও এ বি সি সামান্তরিকের ক্ষেত্রফল। কি আপত্তি? এটা একটা সামান্তরিক মানতে। সামান্তরিকের ইয়ে কি ছিল? প্যারালেলোগ্রাম বলে ইংরেজিতে। বিপরীত দুটো বাহু প্যারালাল হবে আর দুটো তির্যক লাইন থাকবে। আছে আমার। এবার একটা তির্যক লাইন আমি নিইনি, আমরা সোজা নিয়েছি, তাতে অসুবিধা কী আছে? লাইন হলেই হবে। রেস্ট্রিকশান আছে, এটার সাথে এটা প্যারালাল হতে হবে, শুধু এটাতে রেস্ট্রিকশান আছে, বাকিগুলো ফ্রি হ্যান্ড আছে, মানে তুই যে কোনো কিছু নিতে পারিস। তাহলে বর্গক্ষেত্র স্কোয়ার এটা প্যারালেলোগ্রাম হবে কি, মানে সামান্তরিক হবে? নয়, হবে। এটার সাথে এটা প্যারালাল আছে। চারটে এই ক্ষেত্রে তো যে কোনো দুটো সমান্তরাল নয়, ও মানে এই দুটো সমান্তরাল ওই দুটো হ্যাঁ, তা সমান্তরাল। এটা গড গিফট দিয়েছে, অসুবিধা কি আছে? সামান্তরিকের কন্ডিশন তো স্যাটিসফাই হচ্ছে। সামান্তরিকের কন্ডিশনটা কি বা সামান্তরিকের ডেফিনেশনটা কি? দুটো সাইড প্যারালাল হবে, বাকি তুমি যেখান দিয়ে খুশি চলবে না। সামান্তরিক যে দেখতেই এরকম হবে, ছোটবেলায় বইতে যেরকম দেওয়া থাকে তা তো নয়। দুটো সাইড প্যারালাল আছে, হ্যাঁ কি না আছে? চোখ বন্ধ করে সামান্তরিক, ঠিক আছে। তাহলে রম্বস হবে তো সামান্তরিক? হ্যাঁ হবে তো। এটা বর্গক্ষেত্রে একটা রম্বস হবে। হবে, কারণ রম্বসের শর্তটা কি দেওয়া আছে? রম্বসের শর্ত দেওয়া আছে বিপরীত বাহুগুলো সমান্তরাল হয়েছে। কোণের ওপর কোনো রেস্ট্রিকশন নেই, কোণ তুমি যে কোনো কোণ নিতে পারো। বর্গক্ষেত্রটা তাহলে রম্বস হলো, এই রম্বসটা বর্গক্ষেত্র হবে না, তাহলে প্যারালাল হতে হবে আর 90 ডিগ্রি হতে হবে, যেটা রম্বস ফেল করছে, তাই জন্য রম্বস হবে না। তাহলে এই কোশ্চেনগুলো ছোটবেলায় মনে আছে যে সব আয়তক্ষেত্র বর্গক্ষেত্র আর সব বর্গক্ষেত্র আয়তক্ষেত্র নয়, মনে করেছো? পার্থক্য লিখতে হবে, মানে ভেবে উঠতে হয়েছে এখানে আবার জিনিসটা আলোচনা হবে। এখন আমাকে বলো সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র কি? হ্যাঁ, সেটা তো রম্বসের ওপর, হাফ ইন্টু কর্ণদ্বয়। জিৎ কি হবে সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র? তাহলে দেখ, তোদের চোখ মুখ দেখে কষ্ট লাগছে। মনে রাখবি ফর্মুলাটা, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু তাদের মধ্যে লম্ব দূরত্ব।
তাদের মধ্যে লিখিস না সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে লম্ব দূরত্ব, একটা বিদ্যান। সমান্তরাল বাহু দ্বয়ের মধ্যে লম্ব দূরত্ব। ইংরাজিতেও আমি এটা লিখে দিচ্ছি, a ইন্টু হাফ ইন্টু সাম অফ প্যারালাল টু সাইড ইন্টু perpendicular distance between two parallel line। হলো? তাহলে বল, ছবি দেখে বল। হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, জ্যামিতি দিয়ে আগে বল। সমান্তরাল বাহুদ্বয় কোনটা? ওসি আর এবি। তাহলে ওসি প্লাস এবি ইন্টু লম্ব দূরত্ব, দুটো সরলরেখার মধ্যে লম্ব দূরত্ব কোনটা? এটাই তো, ও এ বা সিডি, যে কোনো একটা। আমি সিডি লিখলাম। দেখ কে ডাকছে, ওই যে কে? ডাকছে তো। কে ডাকছে? আরে খোল। আরে দূরত্ব কম ওখান থেকে। কি? সবাই মিলে একটা করে ধরে না আনতে পারবো। দিবি না, দরজা আমি এখান থেকে দেবো। আমাকেই যদি অপারেট করতে হয় তাহলে আমি এখান থেকে দেবো। আচ্ছা, তাহলে হাফ। এবার বল ওসি কত? ওসি কত? ইউ। আর এবি কত? ভালো করে দেখে বল। এবি ভি তো, ইন্টু সিডি কত? টি। তাহলে এ ইন্টু, আচ্ছা এবার টি এর জায়গায় কোনটা সাবস্টিটিউট করবি? এইটা সাবস্টিটিউট করতে হবে, দেখে নে। এটা ব্র্যাকেটে থাকবে, ঠিক আছে? তোদের এখানে এটা ব্র্যাকেটে ক্যালকুলেশন করা থাকবে। a ইজ ইকুয়ালস টু ভি মাইনাস ইউ বাই টি। হ্যাঁ, এইটা হয় তো? তাহলে টি ইকুয়ালস টু ভি মাইনাস ইউ বাই এ, এটা হবে কিনা বলতো? হবে তো? ইন্টারচেঞ্জ করা যায় তো তলায় উপরে। এটাকে সাবস্টিটিউট করে দে। তাহলে এই টি এর জায়গায় তোরা এইটাকে লিখবি। তাহলে আর এর জায়গায় ভি এ কিচ্ছু না, না না না, ওসব কিছু করতে যাস না বাবা। টি এর জায়গায় খালি তুই আমাকে এটা বসিয়ে দে, তাহলেই আমি উদ্ধার। ও হাফটা আছে না? কি? হ্যাঁ, তাহলে এটা হবে তো? হ্যাঁ, আচ্ছা তাহলে হাফ আমি বাইরে বার করে নিলাম, এ বাইরে নিয়ে চলে এলাম, মানে বাইরেই ছিল। আচ্ছা, ইউ প্লাস ভি আর ভি মাইনাস ইউ, এটা গুণ হবে তো? গুণ করে বল কত হয়? ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার না ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার? মানে আমি একটা প্রভাবিত করলে অমনি আনসারটা ঘুরে গেল। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হবে, কিন্তু এখানে ভি মাইনাস ইউ আছে, তাহলে এখানেও ভি প্লাস ইউ চাই। তাহলে উত্তরটা হবে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার।
আমি ঘুরিয়ে যে ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার বললাম অমনি আনসারটা আমার সাথে ঘুরে গেল। কি এ দেখ এখানে কেসটা কিরকম দিয়েছে, বি প্লাস এ দিয়েছে, বলছি দাঁড়া, বি বি প্লাস এ আছে আর এদিকে আছে এ মাইনাস বি, তাহলে তুই কি বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার লিখতে পারবি? পারবি না তো, তোকে তো এটা এ মাইনাস বিকে আগে ফলো করতে হবে, কারণ মাইনাস ঘোরালে তো পাল্টে যায় জিনিস, তাই না? তাহলে এটা যেমন এ বি প্লাস এ আছে সেরকম থাকলো, ওটাকে আমি ঘুরিয়ে লিখলাম এ প্লাস বি, আর এদিকে এ মাইনাস বি, তাহলে এখানে ওটা লিখে ফেল ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, আর এই এটা কেটে যাবে এটার সাথে, বুঝতে পেরেছিস? হ্যাঁ বুঝতে পারলি না? এই যে এটা কেটে যাবে এটার সাথে, তাহলে এটা লেখার দরকার নেই, আর এদিকে হয় ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। আর বাদিকে কি ছিল মনে আছে? বাদিকে এ এস ছিল, তাহলে এবার কোনাকুনি গুণ কর, 2as ইকুয়ালস টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, তাহলে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as, তাহলে প্রুফ হলো। মাগো চল তাহলে হলো। এই প্রুফগুলো কিন্তু পরের দিন আমি র্যান্ডম লিখতে দেবো, বাড়িতে খাতায় যেন প্র্যাকটিস থাকে। দিস্তা খাতা বানাবি, খাতা বানিয়ে পুরনো যত খাতা আছে বা পারতে হবে সেই 6-7 থেকে পুরনো সব লাস্ট পাতাগুলো বেঁচে থাকে, প্র্যাকটিস করবি, বাড়ির কাজ বার কর, দে নতুন বইতে আমাকে। না এটাই মানে এটাই ওই জন্য ও আগের দিন জিজ্ঞেস করছিল না যে এটা শুধু কোশ্চেন অ্যান্সার আছে, না এটাই অরিজিনাল। ওটা এনসিইআরটি, এনসিইআরটি ওর ছোটি বই হয়, আর ওটা খালি সিলেবাসের বই, তো ওখানে টপিকগুলো লেখা আছে আর 2 লাইন 3 লাইন করে লেখা আছে। অরিজিনাল এনসিইআরটিটা আমাদের সময় যখন ছিল ওটা মোটা ছিল, এবার আস্তে আস্তে কি করছে সরকার চাপ কমাচ্ছে, কিন্তু চাপ কমাচ্ছে মানে ওরা লেখাটা কমিয়ে দিচ্ছে, টপিক কমাচ্ছে না। মানে ওখানে লেখা আছে গ্রাফ, 2 ধরনের গ্রাফ করানো আছে, তাহলে আমাকেও তো পড়াতেই হবে, অরিজিনাল পড়াতে গিয়ে ভলিউম বেড়ে যাবে, ঠিক আছে? ওরা সরকার খুব তোদের সাথে খুব মানে ভালো করে আর কি মানে মজা করে আর কি বলবো আর। আচ্ছা লেখ পেজ নাম্বার, নতুন বইয়ের লিখছি, ঠিক আছে? এটা পুরনো বই কিন্তু যাদের তাদের খুঁজে নিতে হবে। আচ্ছা খুঁজে না, এই প্যারাগ্রাফ নাম্বারটা সেম থাকে, পুরনো বই কি এনেছিস? প্যারাগ্রাফ নাম্বারটা লেখ 1.7, সেটা সেম থাকবে আশা করছি, আমি জানি না সেম থাকবে কিনা, মানে এর আগে যারা এরকম নতুন বই পুরনো বই ছিল তাদেরটা আমি প্যারাগ্রাফ নাম্বার দিয়ে সলভ করেছিলাম ইস্যুটা। প্যারাগ্রাফ নাম্বার পেজ নাম্বার পাবি না, আমি 59 ওটা কোনোভাবেই পাবি না, না আশেপাশেও থাকবে না।
1.7 প্যারাগ্রাফ নাম্বার কই তুই সেটা পেয়ে যাবি। এটা প্যারাগ্রাফ নাম্বার কত? 1.3। হ্যাঁ খোল চল। তারপরে আরো উল্টা। না এটা তো এক্সারসাইজে চলে নি। দে আমাকে দে, আমাকে দে। এই তো 1.7 এটা পাবি। এই দেখ এই পেচিস 1.7, 1.7 এর আন্ডারে 1 2 দেখতে পাচ্ছিস 0.1 0.2 করা আছে। চল পাতাটা উল্টা। এই যে এইখানে যতগুলো আছে 1.7.1 0.72 0.73 পরে এই পর্যন্ত দিয়ে তারপরে হ্যাঁ না তারপরে হচ্ছে ঋজু গতির সমীকরণ 1.8 প্যারাগ্রাফ পেয়েছিস? ঠিক আছে হলো তো? আচ্ছা তাহলে এটা মার্ক কর আগে পুরোটা আমি লিখে দিচ্ছি এখানে। প্যারাগ্রাফ নাম্বার 1.7 1.8 হলো। আচ্ছা নেক্সট হচ্ছে গাণিতিক প্রশ্ন। প্রবলেমটা এখানে শুরু হলো, ঠিক আছে? আমি আজকের জন্য বেশি দিচ্ছি না। আমি আবার কবে আসবো? শুক্রবার। না কেমিস্ট্রি ভগবানের প্রথম থেকে গেলে ভগবান তোকে তাহলে তাড়াতাড়ি ডেকে নেবে। পেজ নাম আচ্ছা গাণিতিক প্রশ্ন ঠিক এর পরেরটাই যেটা আছে কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2টা দেখ কি আছে, রিডিংটা পড়। প্রথমে 2 সেকেন্ডে 200 সেন্টিমিটার গেছে, পেয়েছিস? হ্যাঁ পেয়েছিস তো? মার্ক কর, ওটা মার্ক কর, যে যার বইতে মার্ক করে নে। তারপরে হচ্ছে কোশ্চেন নাম্বার 3, উত্তরটা দেখ 36 মিটার। হ্যাঁ হ্যাঁ পড়াই আছে তো, সেটাই তোকে দেখতে হবে কিভাবে করেছে। আমি করতে দেবো করাই অঙ্ক, এই অঙ্কই দেখবি পারবি না পরের দিনে। সেই জন্যই আমি বলছি যাতে এই জিনিসটা না হয়, ঠিক আছে? সিম্পল খুব সুন্দর করে করা আছে, বুঝতে অসুবিধা হবে না, কারণ আমি মেন জিনিস করিয়ে দিয়েছি। এর পরেরটা একটু বুঝতে অসুবিধা হবে, তাও আমি দিয়ে রাখলাম কোশ্চেন নাম্বার 4, যেটা আমি আগের দিনে গল্পটা বলছিলাম। দেখে নে অঙ্কটা। স্থির অবস্থা থেকে গতিশীল ট্রেনের দরজা 9 মিটার দূরে দাঁড়িয়ে আছে। ট্রেনটি চলতে শুরু করা মাত্রই লোকটা দৌড়াতে শুরু করলো এবং 3 সেকেন্ড পর ট্রেনটা ধরলো। তাহলে 3 সেকেন্ড যে সময়টা, ওটা ট্রেনটার ক্ষেত্রেও আর লোকটার ক্ষেত্রেও দুজনের ক্ষেত্রেই সমান। এটা দিয়ে অঙ্কটা করা আছে। কি আচ্ছা এবার হচ্ছে তুই চলে আয় প্যারাগ্রাফ নাম্বার 1.8.2 দেখ পেয়েছিস? গ্রাফের প্রমাণগুলো পেয়েছিস? পেয়েছিস না পাসনি? পেয়েছিস তাই তো? মার্ক করে ফেল ফটফট ফটফট করে লাল কালিরগুলো। এই যে ফার্স্টে দেখবি দেওয়া আছে v = u + at, s = ut + half at স্কয়ার। তারপরে হচ্ছে s = v² = u² + 2s, ঠিক আছে? আর একটা সমীকরণ দেওয়া আছে sn। sn এর প্রমাণটা লাগবে না, কিন্তু ফর্মুলাটা মুখস্থ করে নিবি। sn = আমি পরের দিন এটা বোঝাবো sn এর ব্যাপারটা। আপাতত এটা দিয়ে কিছু আমি বাড়ির কাজ দিলাম না, ওটা মার্ক করে রাখ ফর ফিউচার রেফারেন্স। মার্ক করে থাক, যখন আমি খুলেছি মার্ক করে দিচ্ছি। প্রমাণটা লাগবে না, ফর্মুলা অনলি। আচ্ছা এরপরে তুই চলে আয় ওই সেটের গাণিতিক প্রশ্ন কোশ্চেন নাম্বার 10।
দেখ একটা গ্রাফ দিয়ে অঙ্ক আছে, এই যে এই রকম দেখতে গ্রাফটা, ওইটা ওটা 11, এদের বইতে 10 এ আছে, ঠিক আছে। তাহলে এর পরের কোশ্চেন নাম্বার হচ্ছে নতুন বই আকারে 10, ঠিক আছে। নিউ বুক, আমি ব্র্যাকেটে লিখে রাখলাম নিউ বুক। স্কোয়ার আর ট্রায়াঙ্গেল করেছে কি ওই ক্ষেত্রফলটা বের করার জন্য? ইয়েস, ঠিক আছে। আচ্ছা, এইখানে কোশ্চেন নাম্বার 10, ঠিক আছে। আচ্ছা, তারপরে অন্য জিনিস, এই হচ্ছে তোর উদাহরণ আর থিওরি পার্ট। এরপরে তুই চলে আয় ব্রেন এক্সপ্লোরার, তোর বইতে লেখা আছে হটস, হায়ার অর্ডার থিঙ্কিং স্কিল, আর তোদের আছে ব্রেন এক্সপ্লোরার। নতুন নাম প্রত্যেক বছর দেয়, ঠিক আছে। এইখানে কোশ্চেন নাম্বার 5 কি আছে বল? একটি কণার ত্বরণ মার্ক করে ফেল। হ্যাঁ এটাই লেখা আছে এখানে। একটি কণার ত্বরণেই তো, চালকদের শেখানো হয় যে এই যে এই গ্রাফটা আছে, দেখ পরের পাতা উল্টা, আরো উল্টা, হ্যাঁ এটা ওইখানের জন্য 11 হয়ে গেছে, বুঝতে পেরেছিস? ওখান থেকে কেটে ওটা ওদিকে ঢুকিয়ে দিয়েছে। তাহলে এটা মার্ক কর। আচ্ছা, তারপরে হচ্ছে আচ্ছা এটা হবে না। আচ্ছা আচ্ছা, তারপরে হচ্ছে জাতীয় সড়কে কোশ্চেন নাম্বার 9, তুই দেখ ওটাতেই দেখ কোশ্চেন নাম্বার 9, জাতীয় সড়কে নজরদারি করার সময় পুলিশ আর জিপের অঙ্ক। না, এটাতে গ্রাফ নেই। এইগুলো তাহলে তোকে বই কিনতে হবে, এটা খুঁজে বার করিস, তাহলে খুঁজে নে। আরে ছবি পাঠিয়ে দেবো, তোকে বুঝতে হবে। পেয়েছিস? ঠিক আছে, দাঁড়া, তা আপাতত নতুন বইতে আমি মার্কটা করি, তারপর তুই টাইম নিয়ে খুঁজে বাড়ি যাবি। কোশ্চেন নাম্বার 9টা মার্ক কর। তারপরে 10, পরের পাতায় 10, এটা এইচএস এর কোশ্চেন, দেখতে পেয়েছিস? আচ্ছা, 11 পুলিশ জিপের অঙ্ক, ঠিক আছে। 11টা একটু ডবল মার্কিং করে রাখ, এটা হচ্ছে বেটার অ্যাডভান্স প্রবলেম, মানে এটা তোরা বুঝতে পারবি না, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে তুই চলে আয় কোশ্চেন নাম্বার 18 থেকে 19, 20, 21, ব্যাস। কি এই হলো তোমার জিনিস, নাও।